এটা একটা অদ্ভুত ধাঁধা, তাই না? কেন কিছু মানুষ অনেক বেশি বেতন পেয়েও আর্থিক টানাপোড়েনে থাকে আর অন্যেরা সাধারণ আয় নিয়েও সময়ের সাথে সাথে বিশাল সম্পদ তৈরি করে ফেলে? আজকের আলোচনা ঠিক এই রহস্যকে ঘিরেই। ৩০-এর কোঠায় থাকা অনেক পেশাজীবীকেই এই প্রশ্নটা ভাবায়। এর উত্তর কিন্তু আরও বেশি আয় করার মধ্যে নেই। উত্তরটা লুকিয়ে আছে সেই সব অদৃশ্য শক্তিকে বোঝার মধ্যে, যা আমাদের অজান্তেই সম্পদ তৈরির পথে বাধা হয়ে দাঁড়ায়। গোল্ডেন হ্যান্ডকাফস বা সোনার হাতকড়া শুনতে বেশ আকর্ষণীয়, কিন্তু এটা আসলে একটা ফাঁদ। এটা এমন এক জীবনযাত্রা যেখানে খরচগুলো আয়ের সাথে এমনভাবে জড়িয়ে যায় যে বেতন বাড়লেও আর্থিক অবস্থার কোনো উন্নতি হয় না। প্রতিটি বেতন বৃদ্ধির সাথে সাথেই জীবনযাত্রার মানও বেড়ে যায়, ফলে মাস শেষে সঞ্চয়ের খাতাটা শূন্যই থেকে যায়। এটা দেখতে অগ্রগতির মতো মনে হলেও আসলে এটা এক জায়গায় স্থির হয়ে থাকার শামিল। চলুন এবার সেই দুটো অদৃশ্য শত্রুকে চিহ্নিত করা যাক, যারা প্রতিদিন নীরবে আমাদের ভবিষ্যৎ সম্পদকে একটু একটু করে ক্ষয় করে চলেছে। খুব সাধারণ একটা উদাহরণ ভাবা যাক। বেতনটা যেই একটু বাড়ল, সাথে সাথেই মনে হলো এখন একটা দামি গাড়ি না হলেই নয়, বা ঘন ঘন বিদেশ ভ্রমণ করা দরকার। এই খরচগুলো কিন্তু প্রয়োজনীয়তা নয়, বরং এগুলো সেই বাড়তি অর্থটাকেই গ্রাস করে, যা দিয়ে ভবিষ্যৎ গড়া যেত। আর এটা হলো দ্বিতীয় এবং আরও ভয়ঙ্কর শত্রু। কল্পনা করুন আপনার কষ্ট করে জমানো টাকার স্তূপকে উই পোকার মতো কিছু একটা ভেতর থেকে নিঃশব্দে খেয়ে ফেলছে। এটাই মুদ্রাস্ফীতি। এটা সঞ্চয়ের ওপর একটা অদৃশ্য করের মতো, যা প্রতিদিন টাকার আসল মূল্য অর্থাৎ এর ক্রয় ক্ষমতা কমিয়ে দিচ্ছে। তো সমস্যাগুলো তো চিহ্নিত করা গেল, এখন সমাধান কি? সমাধানের প্রথম সূত্রটা কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্টে নেই। এটা লুকিয়ে আছে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী এক সম্পদের মধ্যে। ৩০-এর কোঠায় থাকা যে কারো জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যি। সবচেয়ে বড় মূলধন কত টাকা আয় করা হচ্ছে তা নয়, বরং হাতে কতটা সময় আছে সেটাই আসল। টাকা হয়তো আবার আয় করা যায়, কিন্তু সময় একবার চলে গেলে তার কখনোই ফেরে না। আর ঠিকভাবে ব্যবহার করলে এই সময় যে কোনো বেতনের চেয়েও শক্তিশালী হয়ে উঠতে পারে। চলুন সংখ্যা দিয়ে এর গুরুত্বটা বুঝি। ধরা যাক একটি নির্দিষ্ট আর্থিক লক্ষ্যে পৌঁছানোর জন্য ৩০ বছর বয়সে মাসে ১০,০০০ টাকা বিনিয়োগ শুরু করা হলো। কিন্তু যদি মাত্র ১০টা বছর দেরি করে একই কাজ ৪০ বছর বয়সে শুরু করা হয়, তবে শুধু আগের অবস্থানে পৌঁছানোর জন্যই মাসে প্রায় ৩ গুণ অর্থাৎ ২৮,০০০ টাকা করে বিনিয়োগ করতে হবে। এটাই হলো সময় নষ্ট করার বিশাল আর্থিক জরিমানা। তাহলে সময় যদি জ্বালানি হয়, ইঞ্জিনটা হলো এমন এক শক্তি যাকে প্রায়ই পৃথিবীর অষ্টম আশ্চর্য বলা হয়, আর এটাই দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির পেছনের আসল রহস্য। এই কথাটা সম্পদ তৈরির মূল প্রক্রিয়াটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। ভাবুন, একটা লম্বা পাহাড়ের চূড়া থেকে ছোট্ট একটা বরফের গোলা গড়িয়ে দেওয়া হলো। এখানে লম্বা পাহাড় হলো হাতে থাকা সময়, আর ভেজা তুষার হলো বিনিয়োগ। গোলাটা যত নিচে গড়াতে থাকে, এটি নিজের সাথে আরও বরফ জড়িয়ে তত বড় আর দ্রুত হতে থাকে। টাকাও ঠিক একইভাবে কাজ করে। এই স্নোবল এফেক্টের একটা গাণিতিক নাম আছে, চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং। সহজ কথায়, এটা এমন একটা সিস্টেম যেখানে শুধু আসল টাকাটাই কাজ করে না, বরং আপনার বিনিয়োগ থেকে আসা মুনাফাটাও আবার নতুন করে মুনাফা কামাতে শুরু করে। সময়ের সাথে সাথে এই প্রক্রিয়া সম্পদকে বহুগুণ বাড়িয়ে দেয়। সময়ের সাথে এটা কিভাবে কাজ করে দেখুন। শুরুর দিকে বৃদ্ধিটা হয়তো তেমন চোখে পড়বে না, কিন্তু ১৫ বছর পর থেকেই এর গতি বাড়তে শুরু করে। আর ৩০ বছর শেষে চক্রবৃদ্ধি থেকে অর্জিত মুনাফার পরিমাণ আসল বিনিয়োগকে ছাড়িয়ে এক বিশাল আকার নেয়। সম্পদের সিংহভাগই আসে বিনিয়োগ করা টাকা থেকে নয়, বরং টাকা নিজে যা আয় করেছে তা থেকে। বেশ, নীতিগুলো তো বোঝা গেল, কিন্তু এই শক্তিশালী ইঞ্জিনকে বাস্তবে কাজে লাগানোর উপায় কি? ভালো খবর হলো, এর জন্য একটি অত্যন্ত সহজ এবং সুশৃঙ্খল পদ্ধতি আছে, যা যে কেউই অনুসরণ করতে পারে। এই কৌশলের নাম সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি। এর নকশাটি খুবই সরল। প্রথমত, একটি নির্দিষ্ট অঙ্কের মাসিক বিনিয়োগ শুরু করা, পরিমাণটা যত ছোটই হোক না কেন। দ্বিতীয়ত, পুরো প্রক্রিয়াটিকে স্বয়ংক্রিয় করা, যাতে প্রতি মাসে আবেগ বা ভুলের কোনো সুযোগ না থাকে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, প্রতি বছর আয় বাড়ার সাথে সাথে বিনিয়োগের পরিমাণও অল্প অল্প করে বাড়ানো। এই ৩টি সাধারণ অভ্যাসই সময়ের সাথে বিশাল পার্থক্য করে দেয়। এই সাধারণ নকশার শক্তি ঠিক কতটা হতে পারে? সংখ্যাগুলো নিজেই কথা বলবে। প্রতি মাসে মাত্র ১০,০০০ টাকা দিয়ে শুরু করে এবং প্রতি বছর বিনিয়োগ ১০% করে বাড়িয়ে গেলে ২৭ বছরে ৫.৭৩ কোটি টাকার একটি তহবিল তৈরি করা সম্ভব। এটা কোনো জাদু নয়, এটা হলো শৃঙ্খলা, সময় এবং চক্রবৃদ্ধির অনিবার্য গাণিতিক ফলাফল। কিন্তু এত পরিকল্পনা,
এত শৃঙ্খলার পর চূড়ান্ত লক্ষ্যটা আসলে কি? শুধুমাত্র একটা সংখ্যার পেছনে ছুটতে গিয়ে আসল উদ্দেশ্যটা হারিয়ে ফেলা খুব সহজ, কিন্তু আসল গন্তব্য তার চেয়েও অনেক গভীর। আসল উদ্দেশ্য কখনোই একটা নির্দিষ্ট অঙ্কের টাকা জমানো ছিল না, কারণ একটা বড় ব্যাংক ব্যালেন্স মানেই স্বাধীনতা বা সুখ নয়। আসল লক্ষ্যটা এর চেয়েও অনেক বড়। আসল লক্ষ্য হল স্বাধীনতা, নিজের পছন্দের কাজটা করার স্বাধীনতা, আর্থিক চিন্তা ছাড়া বাঁচার স্বাধীনতা। তাই আজকের এই আর্থিক শৃঙ্খলা আসলে কোনো ত্যাগ নয়, এটা হলো আগামী দিনের সেই স্বাধীনতার জন্য পরিশোধ করা মূল্য।